দ্য সাইলেন্ট ম্যানর। লেখনীতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 27। যাই বলিস, আমার ফারদিনাকে সেই লেগেছে। অপরূপা সুন্দরী নারী। আমি যদি তাকে নিজের চোখে দেখতে পারতাম। কথাটা বলল মীর বেশ আফসোসে সুরে। আহির বইয়ের পাতা বন্ধ করল খানিক বিরতির জন্য। সে মেরুদণ্ড সোজা করে টান হয়ে বসল। দ্য সাইলেন্ট ম্যানর বইটি টেবিলে রাখলো। রাফিদ মীরের দিকে তাকিয়ে বলল, কারো বর্ণনা শুনে প্রেমে পড়ে গেলি? প্রেমে পড়িনি, বল মুগ্ধ হয়েছি। মীর বলে সিগারেট বের করলো। ঘণ্টাখানেকের বেশি হয় তিনজন বেশ মনোযোগ দিয়ে বই পড়ছিল। পড়ার মাঝে বুলবুল কয়েকবার ডেকে গেছে সবাইকে রাতে খাবার জন্য। রাফিদ পরিষ্কার করে বলে দিয়েছে যতক্ষণ না বইটা পড়া শেষ হবে ততক্ষণ এখান থেকে যাবে না। এক রাখাল বাসিওয়ালা একজন জমিদার কন্যার প্রেমে শেষ পরিণতি ঠিক কী হয়েছিল তা তারা জানতে চায়। মীর সিগারেটে দুটো টান দিয়েছে। তার হাত থেকে সিগারেটের বাকি অংশ আহির নিয়ে টানতে শুরু করলো। মীর ঘাড় এদিকে ওদিকে ঝাঁকিয়ে বলল, তোরা আপাতত বইটা এখন পর্যন্ত যা পড়েছিস এসব নিয়ে আলোচনা কর, আমি আসছি। রাফিদ বলল, কোথায় যাচ্ছিস? মীর হাই তুলে বলল, তোর বোনের সাথে দেখা করে আসি। সুন্দরী মায়া, ভাগিস তোর মতো হয়নি। আমার মতো মানে? রাফিদ কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করল, তুই তো রশিদ তালুকদারের বিশ্বস্ত কাজের লোক কুদ্দুসের মতো বোকা, দেখতে অসুন্দর, নাক বোচা বেটে। কুদ্দুসের নাক বোচা ছিল না। কুদ্দুস কাজের লোক হলেও তোর থেকে দেখতে ভালো ছিল। অন্তত মেয়েদের বর্ণনা শুনে হুটহাট করে মুগ্ধ হতো না। তার মানে তুই স্বীকার করছিস যে তোরও নাক বোচা? বলে মীর হাসল। রাফিদ বলল, তোর চরিত্রের ঠিক নেই, আমার বোনের আশেপাশে ঘুরবি না। তাদের দুজনের কথোপকথনের মাঝে আহির বিবর্ণ মুখে বলল, একজন মানুষের শরীর থেকে হাত ছিঁড়ে ফেলাটা কতটা ভয়ঙ্কর ভেবে দেখেছিস? শামসুলের কতটা কষ্ট হয়েছে ভাবলেই আমার শরীর ঝিম হয়ে আসছে। মীর ও আহিরের কণ্ঠে বিস্ময়তার ছাপ ছেপে গেল। হঠাৎ শান্ত হয়ে বসল। রাফিদ স্থিরভাবে বলল, ঠিক বলেছিস, বিষয়টি তো ভাবে দেখিনি কখনো। ওরা মানুষ না নরপশু। রাফিদ তীক্ষ্ণ শঙ্কে বলে উঠল। মীর বলল, আমি তো ভাবছি সুফিয়ানের সাথে ফারদিনের সম্পর্ক ওরা নাকি মেনে নেয়, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ফারদিনের ভাইয়েরা এত সহজে সম্পর্কটা মেনে নিতে পারে না। আহির সিগারেটে লম্বা টাল দিল, এরপর সরু ঠোঁটে ধোঁয়া ছাড়ল। এক পায়ের ওপর আরেক পা তুলে বসল, বলল, ভাবার বিষয়। তবে সুফিয়ান ফারদিনাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। ভালোবাসা আমার মিথ্যা মিথ্যা হয় নাকি? বলল মীর। কথাটা শুনে রাফিদ হেসে ফেলল। আহির বলল, বোকার মতো কথা বলছিস কেন? মিথ্যা ভালোবাসা আছে, কিন্তু মিথ্যা ভালোবাসাকে সত্যের মতো তৈরি করে আপনজনকে যে আকৃষ্ট করে তার উদ্দেশ্য হাসিল করার জন্য। এরপর সত্যটা যখন চাপ থেকে বেরিয়ে আসে তখন এর পরিণতি ভয়াবহ হয়। মীর বলল, ফারদিনা বোধহয় সত্যি আজবাত নুরুব্বকের সাথে চলে গিয়েছিল। আমার সেটাই মনে হচ্ছে। মেয়েদের বিশ্বাস করতে নেই। তবে তুই কেন মেয়েদের পেছনে ঘুরছিস? রাফিদ জিজ্ঞাসা করলো। শোনো, আমি একজনকে ভালোবাসি, আর আমি ওর পেছনেই পড়ে আছি। অন্যদের শুধু দেখি, তাও চোখ দিয়ে, মন দিয়ে না। দেখা দেখাই হয়। চেয়েছিস মানে তোর দৃষ্টি বাসি হয়ে গেছে। তোর শরীর থেকে বাসি বাসি গন্ধ আসছে, দূরে যা। তোর বোনের কাছেই যাচ্ছি, ওকে দিয়ে আমার শরীরের গন্ধ শুকাবো। ও যদি বলে সত্যি ওরকম গন্ধ আসছে, তার মানে তুই সত্যি বলছিস। মীর বলল। তার দিকে তাকে আহির বলল, আমরা একটা বাস্তব ঘটনা সম্পর্কে জানছি, আর তোরা ঝগড়াঝাটি করছিস। মীর বলল, ঝগড়া না, ওর হিংসে হচ্ছে। যদি ওর বোনকে পটিয়ে ফেলি। ও তো মেয়ে পটাতে পারে না, অকর্মা। এখানে অকর্মার কি আছে? তুই বেডি বস কথা বলিস। রাফিদ বলল, তোর সাথে কথা বলিয়ে লাভ নেই, এখন যাই, তোর বোনের সাথে একটু। বলে মীর বাকি কথা না বলে ফেলল। আহির কপাল চাপড়ে বলল, ভাই তুই যেখানে খুশি যা, আমাকে একটু ভাবতে দে, তবু ঝগড়া করিস না। মীর বসা থেকে উঠে দাঁড়ালো। রাফিদে উঠে দাঁড়ালো, বলল, তুই আমার বোনের কাছে যাবি না, খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপ আমি করে আসছি, তুই গোয়েন্দাবাবুর সাথে আড্ডা দে। বলে মীর ধাক্কা দিয়ে রাফিদকে চেয়ারে বসিয়ে দিয়ে চলে যায় মায়ের ঘরে। জমিদার বাড়ির প্রাচীর অন্দরমহল নিস্তব্ধ।
চাঁদের আলো পড়েছে বারান্দার পুরনো মার্বেল মেঝেতে, যেন রূপার পাত বিছানো। দূরে কুকুরের হালকা ডাক, রাতে নীরবতা আরও গাঢ় হয়ে উঠেছে। মায়া বসে আছে তার শোবার ঘরের জানালার পাশে, সোনালি কাজ করা পর্দা, বাতাসে হালকা দুলছে। সে গুনগুন করে গাইছে একটা পুরনো ধ্রুপদী সুর, যা তার মা ছোটবেলা শিখিয়েছে। কণ্ঠে বিষণ্ণতা, তবু সুরে এক অদ্ভুত কোমলতা। তার চোখে যেন অন্তর স্মৃতি ভেসে ওঠে, কখনো প্রিয়জনের মুখ, কখনো হারিয়ে যাওয়া সময়ের ছায়া। চুল খুলে রেখেছে সে, কোমর পর্যন্ত নেমে এসেছে। হাতে হাতের দাঁতে চিরুনি দিয়ে ধীরে ধীরে চুল আঁচড়াতে লাগলো। চিরুনি শব্দে যেন শোনা যায় পুরনো প্রাসাদের প্রতিধ্বনিত। মায়া, তুমি আবার গান গাইছ? কিন্তু এখন আর কেউ তাকে ডাকতে আসে না। বাতাসে আতরের গন্ধ মেশে না। পাশে চলছে প্রদীপের তেল। চাঁদের আলোয় মায়ের মুখটা যেন আরো ফ্যাকাশে, তবু রাজকন্যার মতো গর্বিত ভাব ভঙ্গিমা ধরে রেখেছে। সে গান থামিয়ে নিঃশব্দে বলে উঠল, এই বাড়ি, এই নিঃসঙ্গতাই যেন এখন আমার একমাত্র সঙ্গী। ঘর নিস্তব্ধ, বাইরে শুধু রাতের হাহাকার, আর ভেতরে মায়ের মৃদু নিঃশ্বাসের শব্দ। এমন সময় দরজায় টোকা পড়ল। মায়া চিরুনি হাতে রেখেই দরজা খুলে দিল। মীর এসেছে। মায়া পুনরায় দরজা লাগিয়ে দিলে চাইলে মীর দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে। দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। মায়া বলল, এত রাতে আপনি এখানে কি করছেন? মীর মায়ার শোবার খাটের ওপর শুয়ে পড়ল। হাতে মায়ের চুল বাঁধার ফিতেটা নিয়ে বলল, ছেলেরা মেয়েদের ঘরে রাতেই আসে, আপনি আসতে পারবেন না, চলে যান। অশুভ লোক একটা। এখনো পর্যন্ত সভ্য আচরণ করেছি, তাতেই অশুভ বলছো? অশুভতা আমি করলে কি বলবে? মায়ের আগে গজগজ করতে করতে মিটের সামনে বিছানায় বসে বলল, আপনাকে জবাই করব, চলে যান এখান থেকে। কেউ চলে আসবে, আসুক, আমিও চাই কেউ আসুক। মীরের কণ্ঠে রসিকতার ছাপ। মায়া বলল, উফ, আপনি যাবেন এখান থেকে? উফ, আমি যাব না এখান থেকে বলে মায়ের দিকে ঝুঁকে গেল মীর। মায়া বিছানা থেকে উঠে দাঁড়ালো, আশেপাশে কিছু খুঁজছে। জগের দিকে তাকালো, পাশে একটা গ্লাস রাখা। মায়া গ্লাসটা মীরের দিকে ছুঁড়ে মারল। মীর গ্লাসটা ক্যাচ করে ধরে বলল, তোমার এত রাগ? শোনো, মেয়েদের এত রাগ ভালো নয়। বিয়ের পর দেখবা তোমার স্বামী পালিয়েছে। আজ আমি গ্লাসটা ধরে ঠিকেছি। আমার জায়গায় তোমার স্বামী হলে এতক্ষণে ঘুরে তোমার দিকে মারত। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি চলে যান আমার ঘর থেকে। একদিন দুনিয়া থেকে চলে যাব, সেদিন আফসোস করবে, মিলিয়ে নিও। মায়া মুখ ভেঙচি দিল, বলল, আপনার যা হোক, আমার তাতে কিছুই যায় আসে না। অন্যের হবু স্বামীর জন্য আমার দরদ দেখিয়ে লাভ কি? মায়া শান্ত ভঙ্গিতে ভাবলেশীনভাবে বলল। মীর কিঞ্চিত ভ্রুকুঞ্চিত করে বলল, অন্যের স্বামী মানে? মোহিনী, আমি মোহিনীর কথা বলছি। এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। তার মানে তুমি মোহিনীর কথা জেনে গেছ? মীর শীতল কণ্ঠে বলল, আমি তো জেনেছি অনেক আগে, কিন্তু আপনার ছোট্ট মা জানতে চাইছিলেন। বাকি কথা বলল না। মীর লম্বা শ্বাস ফেলে বলল, আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। শোনো, ধনী গরিব, জাত বেজাত এসব দেখে কখনো প্রেম ভালোবাসা হয় না, বুঝেছ? আমাকে বুঝিয়ে লাভ নেই। যখন ওকে বিয়ে করবেন তখন আপনার ছোট্ট মা আর আপনার বাবাকে বুঝিয়েন। বলে মায়া ভাবলেশীনভাবে আয়নার সামনে গিয়ে বসলো, চুল আঁচড়াতে মনোযোগ দিল। মীর মুগ্ধ চোখে আয়নায় মায়ের মুখটা দেখছে। মায়া ঘাড় ঘুরিয়ে মেয়ের দিকে তাকিয়ে দেখে বলল, আপনি যাচ্ছেন না কেন? যাওয়ার জন্য আসেনি। অদ্ভুত, আমার ঘরে আপনাকে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কি ধরনের কেলেঙ্কারি? আপনি বলুন, কি ধরনের কেলেঙ্কারি? মায়ের মুখে কিছুটা ক্রোধ ভেসে উঠল। মীর বলল, প্রশ্নের বিপরীতে প্রশ্ন হয় না। আমি আগে প্রশ্ন করেছি। শোনো, আমি তোমার এই বাপ ভাইকে ভয় পাই না। তোমার ইচ্ছে হলে ডেকে আনতে পারো, আমি তোমার ঘরে এসেছি। আমিও বলবো। কি বলবে? মীর বিছানা ছেড়ে মায়ের দিকে এগিয়ে গেল, বলতো, আপনি জোর করে আমার ঘরে ঢুকে পড়েছেন। শুধু ঘরে ঢুকেছি, কিচ্ছু করিনি। আর তুমি আমার বোনের মতো, আমি তোমাকে সেই চোখে দেখি। মায়া দাঁড়িয়ে মুড়ির মুখোমুখি হলো, বলল, সত্যি আমাকে বোনের চোখে দেখেন? মীর ঢং করে বলল, হঠাৎ বোনের চোখে দেখি? অর্ধেক চোখে অন্য কিছু দেখি। আপনার চরিত্র ঠিক নেই।
আপনার বাবাকে দেখে তো ভদ্রলোক মনে হয়। নিজের স্ত্রী চলে যাওয়ার পর আর দ্বিতীয় বিয়ে অবধি করেননি, আর আপনি? চরিত্র তুলে কথা বলো না। 100 বার বলবো, যতক্ষণ না এখান থেকে যাবেন ততক্ষণ কথা শোনাবো। আপনার চরিত্র ঠিক নেই। চরিত্র তুলে কথা বলতে বড্ড ভুল করলে। এখন দেখো। আহির ও রাদীপ প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করলো মীরের জন্য। ঘড়ির কাঁটা এখন সোয়া 1টায়। আকাশে আজ রূপালি চাঁদ, তারা, নারকেল গাছের পাতাগুলো ঝিরঝির শব্দ করছে। শেয়ালে ডাক ভেসে আসছে না। মনে হচ্ছে ওরাও দ্য সাইলেন্ট ম্যানের বইটির ঘটনা নিস্তব্ধে শুনছে। চাঁদনি আলো এসে আহিরের ঘরের বারান্দায় পড়েছে। যে বারান্দায় দাঁড়িয়ে আছে হাতে সিগারেট নিয়ে। সিগারেট জ্বলে ক্ষয় হয়ে যাচ্ছে, অথচ সেদিকে তার খেয়ালই নেই। কানের কাছে শামসুলের জীবনের শেষ আকুতি আর মিনতিগুলো প্রতিধ্বনিত হচ্ছে। সে দেখেনি, তার সাইলেন্ট ম্যানের বইয়ের ঘটনাগুলো পড়েছে, কল্পনা করেছে। তার মনে এখন পর্যন্ত যতটুকু পড়েছে ততটুকু কেটে যাচ্ছে। আয়েরকে যে চেনা অচেনা ব্যক্তি বই পড়তে বলেছিল, তার কথা মনে পড়ল। আগামীকাল লোকটি আহিরের জন্য অপেক্ষা করবে। অনেক আশা ভরসা নিয়ে আহিরের কাছে এসেছে। আহির তার ভরসা রক্ষা করবে বলে মনে মনে প্রতিশ্রুতি করল। হাত থেকে সিগারেটের দাবাখানি অঙ্কটি ফেলে দিল। বারান্দা থেকে চেয়ারে এসে বসলো। তার সাইলেন্ট ম্যানর বইটি হাতে নিল। এখন পর্যন্ত 40 নম্বর পৃষ্ঠায় পৌঁছেছে। বাকি পৃষ্ঠা উল্টাতেই আহির সাহস করল না। অজান্তে তার হাত কাঁপছে। টেবিলে রাখা জল থেকে 1 গ্লাস জল খেয়ে নিল। শান্ত হওয়ার চেষ্টা করলো। রাফিদ একটা লকেট গড়াতে গড়াতে আহিরের ঘরে উপস্থিত হলো। আহিরের সামনে চেয়ারে বসলো। আহির এখনো বইটির পরবর্তী পৃষ্ঠায় যায়নি। রাফিদের হাতে লকেট দেখে আহির জিজ্ঞাসা করলো, এটা কিসের লকেট? বাবা বলেছেন জমিদার বংশের ছেলেদের গলায় এ ধরনের লকেট রাখা উচিত। রত্নখচিত পেন্ডেন্ট, রুবি পাথরে তৈরি। কিন্তু আমার এসব ভালো লাগে না। রাফিদের বক্তব্য শেষ হওয়ার আগেই মীর উপস্থিত হলো। এসেই চেয়ারে ধপ করে বসে পড়ল। জগ থেকে জল ঢেলে 2 গ্লাস জল খেয়ে নিল। মীরের উষা নির্দিষ্ট হলো। সে উদাসীন হয়ে রয়েছে। রাফি জিজ্ঞাসা করলো, কোথায় ছিলিস? মীর সাথে সাথে জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ছাদে। অনেক সময় ধরে বসেছিলাম, তাই হাঁটতে গিয়েছিলাম। মিথ্যে বলছিস? আমি কখনো মিথ্যে বলি না, মীর বলল। রাফিদ প্রসঙ্গ পাল্টে বলল, বাদ দে, এই লকেটটা তোর গলায় পরিয়ে দিচ্ছি। আমার এসব পড়তে ভালো লাগে না, তোকে মানাবে। মীরের গলায় লকেটটা পড়লালো। মীর ক্ষীণ স্বরে বলল, আমি কি জমিদার নাকি? আমাকে পড়াচ্ছিস কেন? আহির বলল, তোকে ভালোই মানাচ্ছে। এসব নিয়ে আর কথা বলিস না, আমরা বইটা পড়ি। মীর ও রাফিদ চুপ হয়ে বসলো। আহির বইটি হাতে নিল। পরবর্তী পৃষ্ঠায় গেল। রায়ান সহ সবাই অট্টহাসিতে তলিয়ে গেল। এক চোখ জোড়া ব্যক্তি তাদের হাসি থামিয়ে বলল, এত হাসো না, আগে রক্তশোষীকে খাইতে দাও, ওর ক্ষুধা লাগছে, ছটফট করছে। 2 জন অনুচারী শামসুলের দেহখানি বা অংশটি বাঘের সামনে দিল। রক্তশোষী বেশ আরাম করে খাওয়া শুরু করেছে। শামসুলের একটা হাত রক্তপেশি মুখে নিয়ে কড়কড় শব্দ করে কামড়ে কামড়ে খাচ্ছে। মানুষের হাড় খাওয়ার শব্দ ফারদিনার প্রথম শুনছে। বাতাসে যেন শব্দটি তার কানের কাছে পৌঁছে দিচ্ছে। সে ভয় পাচ্ছে। সুফিয়ান ফারদিনাকে নিজের বুকের সাথে চেপে ধরে রেখেছে। রক্তশোষী খাচ্ছে। একজোড়া ব্যক্তি বলল, আজও একটা মানুষ খেচ্ছে, পেট পুরোপুরি ভরে নাই। এরকম চলতে থাকলে আমাদের রক্তশোষী দুর্বল হয়ে যাইব। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। 2 হাত পেছনে বেঁধে বলল, তুমি আছো কিসের জন্য? গ্রামে কে বা কারা একমাত্র সন্তান এবং নিখুঁত যারা আছে তাদের খোঁজ নাও, এরপর আমার সন্ধান দিবা। এক চোখা ব্যক্তি বলতো, আগে আপনারা যা কইবেন আমি তা অক্ষর অক্ষরে পালন করব। রায়ান একজোড়া চোখকে লক্ষ্য করে বলল, রক্তশোষীকে নিয়ে যাও, ওকে সাবধানে রাখবে। এক চোখা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর সে চারদিকে গভীর দৃষ্টিতে গোলাকারভাবে দেখল, যেন তারা ছাড়াও এখানে ফারদিনা সুফিয়ান আছে। তা উনি টের পেয়েছে। রক্তশোষী শামসুলের দেহটা স্বাদ করে খাচ্ছে। শরীরের সবটুকু অংশ প্রায় খাওয়া শেষ, এখন শুধু মুন্ডুটাই বাকি। শামসুলের বুকের অংশটি রক্তশোষী খেয়ে মুন্ডুটা একদিকে সরে যায়। রক্তশোষী কিছুটা গর্জে ওঠে, যেন খাওয়ার সময় থালার খাবার পড়ে গেছে, তাই ও রাগ করছে। রায়ান এরকম দৃষ্টি দেখে শামসুলের মুন্ডুটি পা দিয়ে রক্তশোষীর দিকে এগিয়ে দেয়।
এবারও তৃপ্তি করে খেলো। সুফিয়ান ফারদিনাকে বলল, তোমার ভাইরা চলে যাবে এখন, ওরা যাওয়ার আগে তুমি বাড়ি চলে যাও। ফারদিনা শান্ত চোখে বোঝালো সে যাবে। মিনিট 30-এর পর সুফিয়ান ফারদিনাকে তালুকদার বাড়ির পেছন অবধি পৌঁছে দিয়ে আসে। ঝিলমিল সেখানে অপেক্ষা করছিল ফারদিনার জন্য। ফারদিনা নিষ্পাপ ভঙ্গিতে একবার সুফিয়ানের দিকে দেখলো, এরপর প্রাচীরের ছোট্ট দরজা খুলে ভিতরে চলে যায়। সুফিয়ানের শরীরে সমস্ত বলশক্তি ছেড়ে এক পা দুপা করতে করতে পিছপা হচ্ছে। তার দৃষ্টি ফারদিনার ঘরের দিকে। অন্ধকার তার ঘর। ফারদিনা ঘরে পৌঁছালেই আলো জ্বলবে। সুফিয়ান সে আলোর অপেক্ষা করছে। তার পেছনে জন্তু, জানোয়ার, না পরীক্ষা সেসব নিয়ে ভাবছে না। তার পেছনের অংশে বিশাল ক্ষেত। ক্ষেত হলেও রাতের অন্ধকার বিষাক্ত। কত কি থাকতে পারে? সুফিয়ান নিজের ক্ষতির কথা মোটেই ভাবছে না। সমস্ত ভাবনা জুড়ে ফারদিনা। কয়েক মিনিট হয়ে গেছে। ফারদিনা ঘরদিনের দিকে তাকিয়ে আছে। এখনো আলো জ্বলেনি। এর মানে ফারদিনা ঘরে পৌঁছায়নি। সুফিয়ান ঘাড় উঁচিয়ে তাকিয়ে রইল। হাঁটা থামিয়ে দেয়। অবশেষে ফারদিনার ঘরে আলো জ্বলেছে। ফারদিনা ঘরে পৌঁছেছে। সুফিয়ান এক চিলতে হাসি আনলো ঠোঁটে ফাঁকে। ফারদিনা ঘরের জানালা খুলে দিল। তার ঘরের পেছনে দেখি জানলা খুলে পূর্ব দিক পরিষ্কার দেখা যায়। সুফিয়ানের সাথে সে সবসময় দেখা করতে পূর্ব দিকে থেকে যায়। ফারদিনা ক্ষেতের দিকে দেখল সুফিয়ান দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে সুঠাম দেহের অধিকারী সুফিয়ান দাঁড়িয়ে আছে। ঝিলমিল ফারদিনার পাশে দাঁড়িয়ে বলল, এত ঘুরছো তারপরে মন ভরে না? আবার জানালা দিয়ে উকি মাইরা তাকাই আসতো? ভালোবাসার মানুষটির সাথে সময় কাটাতে মনে হয় সময় ফুরিয়ে যায়, সময় যেন উড়ে উড়ে পালিয়ে যায়। কিন্তু সে যখন কাছে থাকে না তখন মনে হয় সময় দিন ফুরাচ্ছে না। তোর মনে হচ্ছে আমি এতটা সময় দিলাম, আর আমার মনে হচ্ছে এই তো গেলাম। হয়েছে, প্রেমের সংলাপ শুনতে চাই না। আমি বাপু এমনিতেই তোর লাগে চিন্তায় থাকি। কখন তোর রাক্ষসে ভাইগুলা চইলে আর বলা যায় না। ভুল বলিসনি, আমার ভাইগুলো আসলেই রাক্ষসে। সম্ভব হলে হয়তো জীবিত মানুষে খেয়ে ফেলতো। ঝিলমিল নিজের চুলে ঘ্রাণ নিতে নিতে বলতো, দেখিস তোর বাসিওয়ালা রে যেন না খায়। একজন কৃষকের লগে প্রেমের সম্পর্ক মানবে বইলা আমার মনে হয় না। না মানলে কি? আমি পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবেন? কুদ্দুসের কণ্ঠ। ফারদিনা ঘুরে তাকালো। ঝিলমিল এলোমেলো চোখে তাকালো কুদ্দুসের দিকে। ফারদিনা কুদ্দুসের সম্মুখে হাজির হলো। বলল, কালু ভাই তুমি এখানে? আমি দেখতে কিন্তু এতটাও কালো না। আপনার আব্বা আমার শুধু শুধু কালো ডাক দিছে। আপনি জানেন আপনাদের পাড়ায় অনেক মাইয়া আমার জন্য পাগল ছিল, তাই নাকি কালু ভাই? বেশ তো, একদিন তোমার প্রেম কাহিনী আমরাও শুনবো। তবা তবা, আমার কোনো প্রেম কাহিনী নাই। যদি আপনি চান তাহলে প্রেম কাহিনী হইব। বলা শেষে মুখ চেপে হাসলো। ঝিলমিল ফারদিনের দিকে একবার চেয়ে এরপর কুদ্দুসকে লক্ষ্য করে বলল, হুম, আমরা এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। তুমি এইবারের কামের লোক, তোমার লগে তো সহজে এই বাড়ির কারো সম্পর্কটা মাইনে নেবে না। তাই ফারদিনা কইতে আসছিল পালাইয়া যাইব, মানে তোমার লগে। কুদ্দুস ঝিলমিলের মুখে এমন কথা শুনে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে রইল ফারদিনার চোখের দিকে। ওর স্বপ্নের শহরে হারিয়ে গেল। সেখানেও দেখেছে ধান ক্ষেতের মধ্যে দিয়ে ফারদিনার হাত ধরে দৌড়াচ্ছে দুইজনে। প্রচণ্ড বাতাসে ফারদিনার চুল উঠছে। ও বেশ খুশি। ঠিক কিছু দূর যেতেই রশিদ তালুকদার এবং তার 4 ছেলেরা ওদের সামনে উপস্থিত হয়। সবার হাতে অস্ত্র নিয়ে ওত পেতে দাঁড়িয়ে আছে। ফারদিনার কুদ্দুস দাঁড়িয়ে যায়। রশিদ বলল, এই কালুর ঘরে কালু, তুই সারা জীবন আমার সেবা করার প্রতিশ্রুতি হিসেবে এখন আমার মেয়ে নিয়ে পালাচ্ছিস? ধর ওকে, ওর ঘাট থেকে মুন্ডুটা আলাদা করে ফেল। রশিদের এরকম কথায় কুদ্দুসের স্বপ্ন শহর থেকে চলে আসে। বেশ হকচকিত হয়ে গেল। বলতো, না, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আপনার জন্য আমি আমার প্রাণের ঝুঁকি নিতে পারবো না। এসব নিয়ে পরে ভাববো। আপনাকে সরকার ডাকে, চলুন বলে চলে যায় কুদ্দুস। ফারদিনা গুনগুন করতে করতে রশিদের ঘরের দিকে যাচ্ছে। ভাবনায় তার সুফিয়ান। আজ সুফিয়ানের সাথে অনেক সময় কাটিয়েছে, কিন্তু শেষমেশ তার ভাইয়ের নিষ্ঠুর কর্মের জন্য সুন্দরতম মুহূর্তগুলো ভেসে গেছে। সেসব ভাবতে ভাবতে সামনে এগোতেই রায়ানের সাথে ধাক্কা খায়। হঠাৎ ধাক্কা খাওয়ায় ফারদিনা আটকে উঠল। রায়ান বলল, বেখেয়ালিভাবে হাঁটছিস যে, মন থাকে কোথায়? রায়ানের কণ্ঠ স্বাভাবিক শান্ত, কিন্তু ফারদিনা ভয়ে ঢোক গেল। জবাব দেওয়ার মতো শব্দ পাচ্ছে না সে। অথচ রায়ান একটা সাধারণ প্রশ্ন করেছে।
রায়ান ফারদিনের দিকে এগিয়ে মৃদু হাসলো, বলল, আমার ছোট বোনের চোখে ভয় দেখতে আমার ভালো লাগে না। কোনো কারণে ভয় পেয়ে আছিস? না, আমি বাবার ঘরে যাচ্ছিলাম, হঠাৎ তোমাদের সাথে ধাক্কা লেগে যায়। কোনো ব্যাপার না, যা, বলে রায়ান থেমে যেতেই দাঁড়িয়ে পড়ল, যেন শত্রু দল তাকে পেছন থেকে আক্রমণ করেছে। ফারদিনা যাওয়ার পানে রায়ান ঘুরে তাকালো, কঠিন গলায় বলল, দাঁড়া। ফারদিনা দাঁড়িয়ে যায়, চোখ দুটো বারবার ওদিকে এদিকে যাচ্ছে, না চাইতেও ভয়ে গলা শুকিয়ে গেল। রায়ান ফারদিনার দিকে এগিয়ে গেল, তার পায়ের দিকে তাকিয়ে বলল, তোর পায়ে কাদা কেন? বলে ফারদিনা পায়ের দিকে মনোযোগ দিয়ে দেখলো, কাদা। এরপর কাদা হাতে নিয়ে বলল, এগুলো তো ক্ষেতের কাদা, দীর্ঘদিন ওই ক্ষেতে চাষ করা হয় না, কাদা এখনো শুকায়নি। তার মানে সদ্য লেগেছে। কোথায় গিয়েছিলিস? ফারদিনা শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, বুকের ভেতর ধুপধুপ শব্দ বাড়ছে। জবাবে কি বলবে? বাড়ির পেছনে এমন কোনো জায়গা নেই যেখানে কাদা আছে, একমাত্র বাড়ির বাইরে। মিথ্যে বললেও সে ফেসে যাবে। ফারদিনা জবাব দেয় আগেই সায়েম আরিফ উপস্থিত হয়। সায়েম রায়ানকে রেখে বলল, ভাই, তুমি রেখে আছো কেন? ও কি করেছে? তোরা এখানে? কিছু হয়েছে? তোর চোখ মুখ লাল কেন? জিজ্ঞাসা করো আরিফ রায়ানের দিকে তাকিয়ে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।